হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফর্মুলা এবং এআরআর। সো আসো শুরু করা যাক। আমরা প্রথমেই কিছু বেসিক ফর্মুলা সম্পর্কে জানবো এবং ওই ফর্মুলাগুলো কিভাবে আমরা পরবর্তীতে বিভিন্ন ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে হয় এটা জানবো। ওকে, সো শুরু করা যাক। প্রথমে আসে হচ্ছে গড় মুনাফার হার। আচ্ছা, আমরা হচ্ছে মুনাফার হার সম্পর্কে জানি, ঠিক আছে? মুনাফার হার মানে কি? নরমালি হচ্ছে আমার বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দেই এবং সেটাকে আবার যদি আমরা বিক্রয় মূল্য দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে যদি গুণ করি, তাহলে যে মানটা আসে সেটি হচ্ছে আমার নরমাল মুনাফার হার। কিন্তু আমাকে যদি বলে যে গড় মুনাফার হার, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে আমার যে ২ টা ডাটা লাগবে সেটা হচ্ছে একটা নিট গড় মুনাফা এবং আরেকটা হচ্ছে গড় বিনিয়োগ। এই ২ টা কিন্তু হচ্ছে আমার প্রশ্নে দেওয়া থাকবে না, ঠিক আছে? নিট গড় মুনাফা এই জিনিসটা হচ্ছে আমাকে বের করে নিতে হবে। এই জিনিসটা হচ্ছে আমাকে বের করে নিতে হবে এবং এটা বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এই যে, মোট নিট মুনাফা যেটা আসবে সেটাকে হচ্ছে আমি প্রকল্পের মেয়াদ দিয়ে ভাগ করব। নরমালি মোট নিট মুনাফাটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? হচ্ছে আমরা যদি ছক থাকে তাহলে ছক থেকে ক্যালকুলেট করতে পারি, অথবা যদি ছক দেয়া না থাকে তাহলে আমাদের স্পেসিফিক কিছু ডাটা দেওয়া থাকবে বা কিছু মান দেওয়া থাকবে যেখান থেকে হচ্ছে আমরা সাম আপ করে মোট নিট মুনাফাটা বের করব। তারপর হচ্ছে প্রকল্পের মেয়াদ। প্রকল্পের মেয়াদ মানে হচ্ছে দেখো, আমি কোনো প্রকল্পে ইনভেস্ট করলাম, ঠিক আছে? এখন ইনভেস্ট তো হচ্ছে আমি একটা সার্টেন পিরিয়ডের জন্য করব। এমন না যে আমি আজীবন ওই প্রকল্পে ইনভেস্ট করতেই যাব। একটা নির্দিষ্ট সময়সীমা আছে প্রত্যেকটা প্রকল্পের। ওইটা হচ্ছে প্রকল্পের মেয়াদ। তাহলে গড় নিট মুনাফা কিভাবে বের করতে হয়? প্রথমত হচ্ছে আমরা মোট নিট মুনাফা যেটা আছে ওটাকে সাম আপ করব। দেন ওটাকে আমরা জাস্ট প্রকল্পের মেয়াদ দিয়ে ভাগ করব। তাহলে হচ্ছে আমাদের গড় নিট মুনাফাটা বেরিয়ে যাবে। এরপর হচ্ছে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ মানে কি? আমি যে অনেকগুলা প্রজেক্টে ইনভেস্ট করতেছি না? মানে অনেকগুলা প্রকল্প, যেমন হচ্ছে প্রকল্প এ, মনে করো প্রকল্প বি, সবগুলাতে হচ্ছে আমি আস্তে আস্তে ইনভেস্ট করতেছি। এখন সবগুলাকে যদি আমি সাম আপ করি বা আমার ইনভেস্টমেন্টকে যদি আমি সাম আপ করি, তাহলে হচ্ছে আমার টোটাল যে বিনিয়োগটা হয় ওটাকে যদি আমি মোট সংখ্যা মানে মোট ইনভেস্টমেন্টের সংখ্যা দিয়ে যদি ভাগ করি বা এরকম যদি আমি গড় বের করতে যাই, তাহলে যে মানটা আসে সেটি হচ্ছে আমার গড় বিনিয়োগ। এখন এটার যে ফর্মুলা, সেটার জন্য আমার কিছু স্পেসিফিক ডাটা লাগবে, যার মধ্যে প্রথমে আছে হচ্ছে আমার কার্যকরী মূলধন, ঠিক আছে? এই কার্যকরী মূলধন বলতে বোঝায় হচ্ছে যে মূলধনটা বা যে ইনভেস্টমেন্টটা হচ্ছে আমি প্রত্যেকটা প্রকল্পে ইনভেস্ট করতে যাচ্ছি। এটা আমার প্রশ্নের মধ্যে নরমালি সাম আপ বা এই মানটা দেয়া থাকে যে কার্যকরী মূলধনের পরিমাণ কত, এটা হচ্ছে আমার কোয়েশ্চেনের মধ্যে দেয়া থাকবে। তারপর লাগবে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। ইনিশিয়ালি আমি কি পরিমাণ ইনভেস্ট করতে যাচ্ছি, ঠিক আছে? আমার প্রকল্পের মধ্যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত বা প্রারম্ভিক বিনিয়োগ বলতে আমরা নরমালি বুঝি প্রথম যে ইনভেস্টমেন্টটা আমরা দিচ্ছি সেটি হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। আর তারপর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য বলতে কি বোঝায়? আমি একটা মনে করো হচ্ছে আমি একটা প্রোডাক্ট কিনলাম, ঠিক আছে? এখন ওই প্রোডাক্টটা কি আজীবন সেম অবস্থায় থাকবে? অবশ্যই না। একটা সার্টেন পিরিয়ড যাওয়ার পরে প্রোডাক্টটার হচ্ছে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে এবং ক্ষয়প্রাপ্ত হতে একসময় কি হবে? প্রোডাক্টটা আমাদের ইউজ করার অনুপযোগী হয়ে পড়বে। তখন এই যে আস্তে আস্তে প্রোডাক্টটার মূল্য কমতেছে, প্রোডাক্টটা আস্তে আস্তে ইউজ করার জন্য হচ্ছে উপযোগিতা হারাচ্ছে। এভাবে একসময় গিয়ে মনে করো আমি আজকে প্রোডাক্টটা কিনছি, ৩ বছর পরে গিয়ে প্রোডাক্টটার দাম কত হবে বা প্রোডাক্টটা কি পরিমাণ ক্ষয় হয়েছে তার বেসিস করে তার দাম কত হবে সেটি হচ্ছে নরমালি ভগ্নাবশেষ মূল্য। তো আমরা যদি গড় বিনিয়োগ করতে যাই, প্রথমত আমাদেরকে কার্যকরী মূলধন লাগছে, ঠিক আছে? তারপর প্রাথমিক বিনিয়োগ এবং ভগ্নাবশেষ মূল্য দুটো আমরা একসাথে যোগ করব। যোগ করে ২ দিয়ে ভাগ করব এবং কার্যকরী মূলধনের সাথে আমরা জাস্ট জিনিসটা যোগ করে দিব। তাইলেই হচ্ছে আমার গড় বিনিয়োগ আসবে। এখন আমি গড় নিট মুনাফা কিভাবে বের করতে হয় জানলাম। তারপর হচ্ছে গড় বিনিয়োগ কিভাবে বের করতে হয় জানলাম। তাইলে আমি গড় মুনাফার হারটা এখন বের করতে পারবো না? তাহলে গড় মুনাফার হার সমান কি? নিট গড় মুনাফা মানে হচ্ছে এই যে এই মানটা। আরেকটা হচ্ছে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ হচ্ছে এই যেটা। তাহলে আশা করি আমরা প্রথম সূত্রটা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে পে ব্যাক সময়। এটা পে ব্যাক সময়ের ২ ধরনের ম্যাথ আছে, ২ টা ফর্মুলা আছে। ২ ধরনের ম্যাথের ক্ষেত্রে যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে নগদ প্রবাহের। একেক সময় হচ্ছে নগদ প্রবাহটা হচ্ছে সমান হয়। মনে করো হচ্ছে আমি প্রত্যেক বছর সেম নগদ প্রবাহ পাচ্ছি। কিন্তু যখন অসমান নগদ প্রবাহ হয়, মনে করো আজকে বা এই বছরের নগদ প্রবাহ হলো ২০,০০০, তারপরের বছরের নগদ প্রবাহ হলো ৩০,০০০, তারপরের বছরে হলো ৫০,০০০, তারপরের বছর আবার ১০,০০০। এভাবে যখন একটা ডিফারেন্স ক্রিয়েট হয় নগদ প্রবাহের ক্ষেত্রে, সমান না হয়, তখন আরেক রকমের ফর্মুলা। কাজে আমরা প্রথমে দেখি, ঠিক আছে? পে ব্যাক সময় নগদ প্রবাহের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? প্রথমে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ আসবে, তারপর হচ্ছে বার্ষিক সমান নগদ প্রবাহ। প্রাথমিক বিনিয়োগ মানে কি? ওই যে আমি একটু আগে বললাম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, শুরুতে আমি কত টাকা ইনভেস্ট করছি সেটা হচ্ছে আমার প্রাথমিক বিনিয়োগ। ওটাকে যদি আমি বার্ষিক সমান নগদ প্রবাহ, যেটা হচ্ছে আমার কোয়েশ্চেনের মধ্যে মানটা দেয়া থাকবে, সেটি দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার পে ব্যাক সময়। পে ব্যাক সময় মানে হচ্ছে আমি কত সময় পরে হচ্ছে ব্যাংকে টাকা জমা দিব, কিংবা আমি যদি কোথাও ইনভেস্ট করি তাহলে কত সময় পরে সেটা রিটার্ন আসার আমার পসিবিলিটি আছে, সেটিকে হচ্ছে নরমালি পে ব্যাক সময় বলা হয়। এখন তারপরের যে পার্টটা, পে ব্যাক সময় অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে।
এটির ক্ষেত্রে এই ফর্মুলাটা একটু টাফ। কেন বলছি আমি? চিন্তা করে দেখো। নরমালি হচ্ছে তোমার ইনভেস্টমেন্টগুলা দেয়া থাকবে, ঠিক আছে? মনে করো হচ্ছে তুমি ১ম বছরে কি পরিমাণ ফেরত পাচ্ছ, ২য় বছরে কি পরিমাণ নগদ প্রবাহ হচ্ছে, ৩য় বছরে কি পরিমাণ নগদ প্রবাহ হচ্ছে, সবগুলো আস্তে, মনে করো তোমার কাছে ডাটাটা দেওয়া আছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছক অঙ্কন করতে হবে। ছক অঙ্কন করে ক্রমযোজিত তোমার নগদ প্রবাহ বের করতে হবে। ঠিক আছে? ক্রমযোজিত নগদ প্রবাহ মানে কি? মনে করো আগের বছরের নগদ প্রবাহ হয়েছে ৩,০০০, পরের বছরের নগদ প্রবাহ হয়েছে ৪,০০০। তাহলে আমি যদি বলি দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ কত হবে? সেটির আনসার হচ্ছে ৩,০০০ যোগ ৪,০০০ সমান হচ্ছে ৭,০০০। এভাবে আমাদের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের যে মান সেটি বের করতে হবে। তাইলে দেখো, আর বলছে হচ্ছে এখানে কি পূর্ণ বছর। পূর্ণ বছর মানে কি? মনে করো হচ্ছে তোমার যে বহিঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ দেওয়া থাকবে। নগদ আন্তঃপ্রবাহ যেমন আছে তেমন হচ্ছে নগদ বহিঃপ্রবাহ আছে। নগদ বহিঃপ্রবাহটা বেসিক্যালি তোমার হচ্ছে ইনভেস্টমেন্টটা বোঝায়। আর আন্তঃপ্রবাহটা হচ্ছে তুমি যে রিটার্নটা পাচ্ছ সেটা বোঝায়। ঠিক আছে? এখন দেখো, বহিঃপ্রবাহটা হচ্ছে তোমার যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে থাকবে তার আগের যে বছর সেটিকেই বলা হয় পূর্ণ বছর। মনে করো তোমার ক্রমযোজিত গণসংখ্যা আছে হচ্ছে বা ক্রমযোজিত যে মান সেটি আছে হচ্ছে তোমার ৪ বছর। ৪ বছরের মধ্যে হচ্ছে ওটা নগদ বহিঃপ্রবাহের মানের সমান হয়েছে। তাইলে পূর্ণ বছর কি হবে? ৪ বছরের আগের বছরটা। ৪ বছরের আগের বছর কি? ৩। তাহলে এই জিনিসটাই আমাদেরকে জাস্ট একটু চিন্তা করতে হবে। ঠিক আছে? তাইলে হচ্ছে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে? নগদ বহিঃপ্রবাহ যেটার মান আমার ফর্মুলা আমার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। তারপর হচ্ছে ওটার থেকে আমি কি বিয়োগ করব? পূর্ণ বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। পূর্ণ বছর বলতে কি বলছি? যে বছরের মধ্যে আমার আ ওই যে নগদ বহিঃপ্রবাহের মানটা থাকবে বা ওই টাকাটা থাকবে ওইটার আগের বছর। অর্থাৎ মনে করো ৪র্থ বছরে হচ্ছে আমার নগদ বহিঃপ্রবাহের যে মানটা আছে বা যে টাকাটা আছে সেটি হচ্ছে আমি ৪র্থ বছরে ব্যাক পেয়ে যাচ্ছি। তাহলে তার আগের বছর তার মানে ৩য় বছরের ক্ষেত্রে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের মানটাই হচ্ছে আমি জাস্ট এই ফর্মুলার মধ্যে বসাবো। ঠিক আছে? তারপরে যেটা বসাবো সেটা হচ্ছে পূর্ণ বছর এর পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ। মানে পূর্ণ বছরের আগের বছরেরটা হচ্ছে আমি ক্রমযোজিতটা আমি বসাইলাম না? তার পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ। এখানে কিন্তু ক্রমযোজিত কথাটা আসছে না। এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না। নরমালি হচ্ছে আমরা এই জায়গায় ভুল করে থাকি যে ক্রমযোজিতটা কোথায় আসছে, ক্রমযোজিত নয়টা কোথায় আসে বা জাস্ট নগদ আন্তঃপ্রবাহটা কোথায় আসছে। ঠিক আছে? আমি মনে রাখবা যে দাগের উপরে মানে হচ্ছে যেখানে লবের জায়গায় আমার ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহটা আসছে এবং হরের জায়গায় আসছে শুধুমাত্র নগদ আন্তঃপ্রবাহ। নরমালি এটার মানটা বেশি হয় এবং এটার মানটা কম হয়। এটা দেখলে হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারবো। ওকে, আমরা এখন পরের স্লাইডে যদি যাই তাহলে কি দেখব? এখানে হচ্ছে অতিরিক্ত মেয়াদ দেওয়া আছে। অতিরিক্ত মেয়াদ হচ্ছে নরমালি তোমার প্রকল্পের মেয়াদ এবং পেব্যাক সময়ের মধ্যে যে ডিফারেন্সটা হয় সেটিকে হচ্ছে আমার অতিরিক্ত মেয়াদ বলে। ঠিক আছে? মনে করো হচ্ছে তোমার একটা প্রকল্পে তুমি ইনভেস্ট করলা যে তুমি মনে করলা যে ওই প্রজেক্ট থেকে তুমি রিটার্ন পাবা নরমালি হচ্ছে মনে করো ৪ বছর বা ৪.৫ বছর পর। ধরে নাও ৪ বছর পর। ঠিক আছে? এখন তুমি মনে করো পেব্যাক পেয়ে গেছো ৩.৫ বছরে। এখন ৪ বছর আর ৩.৫ বছরের মধ্যে যে গ্যাপ ৬ মাস 6 মান্থস টাইম এইটাই হচ্ছে আমার অতিরিক্ত মেয়াদ। বুঝা গেছে? মানে আমি যেটা চিন্তা করে ইনভেস্ট করলাম যে এই সময়ের মধ্যে আমি রিটার্নটা পাবো, তার সাথে আমি অ্যাকচুয়ালি যে সময়ের মধ্যে রিটার্নটা পেয়েছি তার যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটাই হচ্ছে আমার অতিরিক্ত মেয়াদ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর হচ্ছে নিট বর্তমান মূল্য অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে। এটার ফর্মুলাটা সবাই একটু ভালো করে খেয়াল করবা। এটা অনেকগুলো ম্যাথে আসে। এখানের মধ্যে হচ্ছে ১ম এ যে জিনিসটা আছে সেটা হচ্ছে CFT। তারপর আছে হচ্ছে CF। তারপর আছে হচ্ছে K এবং আছে হচ্ছে M। এখানে একটা জিনিস দেখো। ঠিক আছে? CF0 টা হচ্ছে বেসিক্যালি আমার প্রারম্ভিক যে ইনভেস্টমেন্ট বা শুরুতে হচ্ছে আমার যে ব্যয়টা হয়েছে বা আমার ইনভেস্টমেন্ট যেটা আমি করেছি সেটাকে নরমালি হচ্ছে CF0 দ্বারা প্রকাশ করা হয়। CFT হচ্ছে আমার আন্তঃপ্রবাহ। ঠিক আছে? এই যে টাকার একটা ক্যাশ ফ্লো হচ্ছে বা প্রবাহ হচ্ছে ওই প্রবাহের মানটা বা আন্তঃপ্রবাহের মানটা আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে প্লাস CF0 এর মানটা হচ্ছে আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে। এটা হচ্ছে কাইন্ড অফ আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বোঝায়। বা আমার ইনভেস্টমেন্টের জন্য কি পরিমাণ খরচ হচ্ছে সেটি বোঝায়। ঠিক আছে? তারপর কে মানে হচ্ছে সুযোগ ব্যয়ের হার কিংবা হচ্ছে কোনো একটা ক্ষেত্রে বলা যায় যে মুনাফার হার বা নরমালি এটা সুযোগ ব্যয়ের হারই বোঝায়। কে এর মানটা ওটা একটা পার্সেন্টেজের মধ্যে থাকে এবং সেটা হচ্ছে নরমালি কোয়েশ্চেনের মধ্যে দেয়া থাকবে। আর এনটা হচ্ছে বছর বা পিরিয়ড বা সময়। যে ক্ষেত্রে হচ্ছে আমরা নরমালি বলে থাকি যে এত সময় পরে আমরা টাকাটা ব্যাক পাবো। ঠিক আছে? ওই জিনিসটা জাস্ট এখানে বুঝিয়েছে। তারপর হচ্ছে সমান নগদ প্রবাহের ক্ষেত্রে একটু আগে যে ফর্মুলাটা দেখলাম সেক্ষেত্রে নগদ প্রবাহ ছিল অসমান। মানে হচ্ছে ১ বছরে ধরো ৩,০০০ তারপরের বছর হয়েছে ২,০০০ তারপরের বছরে হয়েছে আবার ৪,০০০। মানে
ওখানের মধ্যে কোনো মিল ছিল না প্রত্যেকটা নগদ প্রবাহের মধ্যে, কিন্তু তারপরেরটাতে হচ্ছে নগদ প্রবাহের মধ্যে মিল থাকবে, মানে প্রত্যেকটা ইয়ারে সেম কাইন্ড অফ ক্যাশ ফ্লো আসবে আমার কাছে, বা সেম কাইন্ড অফ ক্যাশ ফ্লো জেনারেট হবে। তাহলে এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলা হচ্ছে এই যে সেম সিএফটি। সিএফটিকে আমি কি বলছি? সিএফটিকে আমি বলছি হচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহ, যেটার মানটা হচ্ছে আমার কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। তারপর আসে হচ্ছে আমার কে হচ্ছে সুযোগ ব্যয়ের হার বা একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, যেটাও আমি কোয়েশ্চেন থেকেই পাবো। এন এনের এনটা হচ্ছে নর্মালি বছর ইন্ডিকেট করে বা সময় ইন্ডিকেট করে। CF0 এটা হচ্ছে আমার প্রাইমারি বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো এই ফর্মুলাগুলো। এখন এই ফর্মুলাগুলো কিভাবে কাজে লাগাই বা কিভাবে আমরা ম্যাথের মধ্যে ইমপ্লিকেট করব, এই জিনিসটা জাস্ট এখন দেখব। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে আমার একটা ম্যাথ দেওয়া আছে। এখন ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? ম্যাথের মধ্যে আমাকে কি বলেছে? কর পরবর্তী আয় নির্ণয়ের পরে গড় আয়ের হার নির্ণয়। ঠিক আছে, আমাদেরকে তো হচ্ছে নর্মালি ট্যাক্স পে করতে হয়। আমরা যখন হচ্ছে দেখা যায় যে কি, আমরা যখন হচ্ছে ইনকাম করি বা কোনো একটা কিছু থেকে যখন আমাদের ইনকাম জেনারেট হয়, তখন হচ্ছে গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট পোর্শন দিতে হয়, ওটা হচ্ছে কর। আয়ের একটা পার্সেন্টেজ গভর্নমেন্টকে দিতে হয়। এখন দেখো ওই করের হিসাবটা এখানের মধ্যে আসবে কিভাবে? দেখো, হামিম গ্রুপ কি বিবেচনা করলো? যে সম্প্রতি একটি প্রকল্পের কথা তারা বিবেচনা করলো, এবং প্রকল্প সম্পর্কিত যে ডাটাগুলো হচ্ছে আমার কাছে দেওয়া আছে, তার মধ্যে আমার প্রথমেই যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এই যে প্রাথমিক বিনিয়োগ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তারপর দেওয়া আছে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, তারপর দেওয়া আছে হচ্ছে কার্যকরী মূলধন, তারপর দেওয়া আছে প্রকলিত মেয়াদ 5 বছর। প্রাকলিত মেয়াদ মানে হচ্ছে নর্মালি আমার বোঝায় কি, ওই যে বললাম আমি একটা প্রকল্পে ইনভেস্ট করছি, যে কত বছর পরে আমি ওই প্রকল্প থেকে রিটার্নটা পাচ্ছি, সেটি হচ্ছে আমার প্রাকলিত মেয়াদটা বোঝায়। ঠিক আছে, তারপর দেখো এখানে করপূর্ব নগদ প্রবাহগুলো দেওয়া আছে। করপূর্ব নগদ প্রবাহ বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে মানে তুমি ট্যাক্স পে করার আগে তোমার যে এই ক্যাশ ফ্লোটা হয়েছিল, সেটি হচ্ছে তোমার প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত যে ক্যাশ ফ্লোটা হয়েছিল, সেটাই জাস্ট এখানে সাম আপ করে দেওয়া আছে। যেমন হচ্ছে প্রথম বছরে 32,000, দ্বিতীয় বছরে 35,000। ওকে, সো আমার এখানে বেসিক্যালি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে, আমার কোয়েশ্চেনে চেয়েছে কি কোম্পানিটি তার আয়ের উপর 40% হারে কর ধার্য করে। করের হার কত? 40% কর ধার্য করেছে। ঠিক আছে, কর ধার্য করেছে 40%, এবং তারপর বলছে সম্পত্তির অবচয় ধার্য করার জন্য সরল রৈখিক পদ্ধতি ব্যবহার করতে হবে, এবং আমাকে বলছে যে প্রকল্পটির গড় আয়ের হার বের করতে। এখন গড় আয়ের হার যদি আমি বের করতে যাই, আমার কি কি ডাটা লাগবে? প্রথমত হচ্ছে আমার ওই যে নিট মুনাফা বের করতে হবে, তারপর হচ্ছে বিনিয়োগ, গড় বিনিয়োগের মান বের করতে হবে। এখন এটা আমরা কিভাবে করতে পারি? যেমন হচ্ছে দেখো, আমার প্রশ্নের মধ্যে কি কি ডাটা দেওয়া ছিল? আমার প্রশ্নের মধ্যে কার্যকরী মূলধন কত হবে, তারপর হচ্ছে এই ভগ্নাবশেষ মূল্য কত, এগুলো দেওয়া ছিল না? এখন আমি ওগুলোকে কাজে লাগাই কিভাবে হচ্ছে এটার আনসারটা বের করছি। দেখো, প্রথমত হচ্ছে আমার প্রকল্পের অবচয় বের করতে হবে। প্রকল্পের অবচয় বের করার যে ফর্মুলা, সেটি হচ্ছে আমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ওই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে আমার ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে, এবং সেটাকে প্রাক্কলিত ব্যয়, প্রকল্পের প্রাক্কলিত মেয়াদ বা কত সময়ের জন্য হচ্ছে আমি প্রকল্পটা এক্সপেক্ট করছি, ওইটা দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে আমি যদি প্রকল্পের কি বলে আমি যদি প্রকল্পের অবচয় বের করতে যাই, প্রকল্পের অবচয় সমান, প্রথমে হচ্ছে আমাকে প্রকল্পের ব্যয়টা দেখতে হবে। প্রকল্পের ব্যয়টা হচ্ছে বেসিক্যালি ওই যে আমরা যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা করেছিলাম, এখানে মেবি হচ্ছে 1,80,000 টাকা। ঠিক আছে, প্রকল্পের ব্যয় থেকে আমি কি বাদ দিব? প্রকল্পের ব্যয় থেকে বাদ দিব হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে। এখন ওটাকে হচ্ছে আমার ভাগ করতে হবে প্রকল্পের প্রাক্কলিত এখানে একটা জিনিস দেখো, আমার প্রকল্পের ব্যয় মানে হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা, ঠিক আছে। ভগ্নাবশেষ মূল্য কত ছিল? আমার ভগ্নাবশেষ মূল্য যদি আমি দেখি কোয়েশ্চেনের মধ্যে, ভগ্নাবশেষ মূল্য ছিল হচ্ছে 20,000 টাকা, এবং প্রাক্কলিত মেয়াদ ছিল হচ্ছে 5 বছর। ওকে,
তাহলে আমি জাস্ট মানগুলো যদি এখানে বসাই দেই 20,000 এবং এটা হচ্ছে 5 বছর, সরি, তাহলে আমার আনসারটা কত আসে? এখান থেকে 20,000 গেলে হচ্ছে 1,60,000, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার যে মানটা আসে সেটা হচ্ছে 32,000। এখান থেকে দেখি, ঠিক আছে, যে মানটা আসে সেটা হচ্ছে 32,000, মানে হচ্ছে আমার প্রকল্পের অবচয় অবচয় হয়েছে হচ্ছে 32,000 টাকার। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ছক অঙ্কন করতে হবে, যেই ছকের মধ্যে আমি হিসাব করব। কিভাবে হিসাব করব? প্রথমত হচ্ছে আমাকে নগদ আন্তঃপ্রবাহটা লিখতে হবে। নগদ আন্তঃপ্রবাহ থেকে মানে কর পূর্ববর্তী যে নগদ আন্তঃপ্রবাহটা হয়েছে সেখান থেকে আমার ভগ্নাবশেষ মূল্য যেটা আছে সেটা হচ্ছে বিয়োগ দিতে হবে। বিয়োগ করার পরে যে মানটা আসবে, ঠিক আছে, ওই মানটা থেকে আমাকে ট্যাক্সের রেট যেটা আছে, ওই যে এখানে মেবি 40% বলা আছে, ট্যাক্সের রেট যেটা আছে ওই হারে ট্যাক্স বাদ দিতে হবে। ট্যাক্স বাদ দেওয়ার পরে যে আনসারটা আসবে সেটি হচ্ছে আমার কর পূর্ববর্তী বা কর পরবর্তী নিট মুনাফা, ঠিক আছে। এখন এটার ছকটা আমরা কিভাবে করব জাস্ট এখান থেকেই দেখছি। প্রথমত হচ্ছে তাহলে এখানের কাজটা আমি বলে দিই। প্রথম কাজটা হচ্ছে আমাকে একটা অবচয় মূল্য বের করতে হবে। অবচয় মূল্য বের করার জন্য হচ্ছে আমি প্রথমে কি করব? আমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে সেটির থেকে বাদ দিব কি? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিই, ওটাকে হচ্ছে আমার প্রাক্কলিত বছরের মেয়াদ দিয়ে ভাগ করব। এবং সেখান থেকে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার অবচয়। অবচয়টা আমি কি করব? নগদ আন্তঃপ্রবাহ যেগুলো আছে কর পূর্ববর্তী ওগুলা থেকে হচ্ছে আমি ওটা বিয়োগ দিব। ওই অবচয় মূল্যটা বিয়োগ দেওয়ার পরে যে মানটা আসবে সেটির থেকে আবার যদি আমি করের হারটা বাদ দিই বা করের যে পার্সেন্টেজ নর্মালি 40% দেওয়া আছে আমার এখানে, সেটি যদি বাদ দেই তাহলে আমার যে আনসারটা আসবে সেটি হচ্ছে আমার কর পরবর্তী নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা, ঠিক আছে। এখন এটি কিভাবে করতে পারি? এটি করার জন্য প্রথমত হচ্ছে আমাদেরকে লিখতে হবে হচ্ছে কি, এই যে নিট আয় বা হচ্ছে কর পরবর্তী আয় নির্ণয়ের ছক, ঠিক আছে। এখানের মধ্যে আমার বছর দেওয়া ছিল কয়টা? কোয়েশনের মধ্যে 5 বছরের ডাটা দেওয়া ছিল না আমার কাছে। আমি প্রথমে লিখবো হচ্ছে বিবরণ। বিবরণের মধ্যে পাশে আমি ঘর করে মানে পাশাপাশি 5টা ছক লিখবো। ছক লিখার পরে হচ্ছে ওই ছকগুলোতে হচ্ছে বছরের নামটা এন্ট্রি করব। প্রথম বছর হলে 1 2 3 4 5 এভাবে আমি এন্ট্রি করার পরে প্রথম যে কাজ সেটি হচ্ছে কর পূর্ববর্তী আমার যে নগদ আন্তঃপ্রবাহ আছে সেটিকে এখানের মধ্যে এন্ট্রি করা। এই যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ প্রথম বছরে ছিল 32,000, তারপর বছরে হয়েছে 35,000, তারপর 37, 40 এবং শেষে 42,000 টাকা। এরপর যেটা আমি বলেছিলাম যে অবচয়ের যে মূল্য, ওই অবচয় মূল্যটা এখান থেকে বাদ দিতে হবে। আমি অবচয় মূল্য এখানে কত পেয়েছিলাম? 32,000 টাকা। একটু আগে যে ম্যাথটা করালাম যে অবচয় কিভাবে বের করি, এখানে অবচয় আমি পেয়েছি হচ্ছে 32,000 টাকা। এখন এই 32,000 টাকাটা প্রত্যেকটা নগদ প্রবাহ থেকে আমাকে বাদ দিতে হবে। সেম ভাবে প্রথম বছর থেকে যদি আমি এই যে অবচয়টা মাইনাস করলাম, মাইনাস করার পরে আমার আনসার আসলো কত? 0। দ্বিতীয় বছর থেকেও হচ্ছে আমি অবচয়টা যদি মাইনাস করি, দ্বিতীয় বছরে হচ্ছে আমার আন্তঃপ্রবাহ ছিল 35,000, তারপর যদি অবচয় মাইনাস করি তাহলে আমার হচ্ছে মান থাকে কত? 3,000। এর পরের বছরে ছিল 37,000, 37,000 থেকে যদি 32,000 মাইনাস করি তাহলে হচ্ছে 5,000। একইভাবে 40 থেকে যদি 32 মাইনাস করি 8,000, তারপর 42 থেকে 32 মাইনাস করলে 10,000। তারপর গিয়ে আমার যে মানটা মাইনাস করতে হবে সেটি হচ্ছে করের যে পার্সেন্টেজটা আমার কাছে দেওয়া আছে। কোয়েশ্চেনের মধ্যে আমার করের পার্সেন্টেজ কত দেওয়া ছিল? 40%। এখন আমি করটা কিসের উপর হিসাব করব? আমি কর হিসাব করব হচ্ছে এই যে এখানের মধ্যে আমি যে মানটা পেয়েছি বা যেটিকে বলি আমি কর পূর্ব আয়, কর পূর্ব আয়ের মান থেকে কর বাদ দিতে হবে। এটা একটু খেয়াল রাখো, এই জায়গায় যেন আমাদের কনফিউশন না হয়। অনেকে কি করে জানো, এটার থেকে হচ্ছে অবচয় মূল্যটা বিয়োগ না দিয়ে সরাসরি এখান থেকে করের হারটা বিয়োগ দিয়ে দেয়, যাতে করে পুরো অঙ্কটাই পরে দেওয়ার হয় না। কাজেই প্রথমে আমি অবচয় বিয়োগ দিব, অবচয় বিয়োগ করার পরে হচ্ছে কর পূর্ব আয়টা বের হবে। তারপর গিয়ে হচ্ছে আমি যখন 40% করের হারটা বাদ দিব তখন হচ্ছে আমার এই যে যেমন 3,000-এর 40% কত আসে? 3,000-এর 40% আসে হচ্ছে 1200 টাকা। 5,000-এর 40% আসে হচ্ছে 2,000 টাকা। 8,000-এর 40% আসে হচ্ছে 3200 টাকা এবং 10,000-এর 40% আসে হচ্ছে 4,000 টাকা। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে
আমার এই মানটা আমি করপূর্ব আয়টা আমি বের করলাম না, এই করপূর্ব আয় থেকে জাস্ট এখন 40% করের হার যেটা বের করছি বা করের হারের যে রেটটা বের করছি ওই মানটা জাস্ট আমি এখান থেকে বিয়োগ করে দিব। বিয়োগ করলে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার কর পরবর্তী আয় বা নিট আয় বা যেটাকে বলা হয় হচ্ছে কর পরবর্তী মুনাফা। দেখো কত আসছে, 3000 থেকে যদি 1200 বাদ দাও তাহলে কত আসে 1800। সেম ভাবে 5000 থেকে যদি 2000 বাদ দিই তাহলে হচ্ছে 3000, 8000 থেকে 3200 বাদ দিলে 4800 এবং শেষে হচ্ছে 6000 টাকা থাকে। তারপর আমাকে যেটা করতে বলেছে সেটি হচ্ছে গড় নিট আয়। আমি গড় নিট আয় কিভাবে বের করব? এখানে দুইটা জিনিস লাগবে। গড় আয়ের হারটা হচ্ছে আমাকে প্রশ্নে চেয়েছে, কিন্তু গড় আয়ের হার প্রশ্নে বের করার আগে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলেছিলাম না, সেখানের মধ্যে হচ্ছে দুইটা ডাটা লাগছে, একটা হচ্ছে গড় নিট আয় আর একটা হচ্ছে গড় বিনিয়োগ। গড় নিট আয়টা আমরা কিভাবে বের করব? এই যে হচ্ছে আমরা এখানের মধ্যে যতগুলা এখানের মধ্যে আমরা যতগুলা কর পরবর্তী আয় বা নিট আয় পেয়েছি সবগুলাকে হচ্ছে আমরা একসাথে যোগ করব। একসাথে যোগ করার পরে প্রকল্পের যে প্রাক্কলিত মেয়াদ 5 বছর, এই 5 বছর দিয়ে জাস্ট জিনিসটাকে ভাগ করে দিলাম। তাহলে আমি যোগ করলাম কি কি, কর পরবর্তী প্রত্যেক বছরের আয় আমি যোগ করলাম, যোগ করার পরে আমার যে প্রাক্কলিত মেয়াদ বা প্রকল্পের প্রাক্কলিত মেয়াদ সেটি দিয়ে জাস্ট আমি ভাগ করে দিলাম। ভাগ করলে আমার যে মানটা আসে সেটি হচ্ছে গড় নিট আয়। ঠিক আছে, তাহলে দেখো আমার গড় আয়ের হার বের করতে হলে প্রথমে গড় নিট আয় লাগছে। গড় নিট আয় বের করার ফর্মুলাটা কি, আমার পরবর্তী যে আয়গুলো আছে সবগুলো আমি একসাথে সাম আপ করবো, সাম আপ করে প্রকল্পের প্রাক্কলিত মেয়াদ যে 5 বছর সেই 5 বছর দিয়ে জাস্ট ভাগ করবো, তাহলে আমার গড় নিট আয়টা চলে আসবে। এবার আসে হচ্ছে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ কিভাবে বের করে? গড় বিনিয়োগ বের করার জন্য প্রথমত হচ্ছে আমাদের কার্যকরী মূলধন লাগবে। ঠিক আছে, কার্যকরী মূলধন কত ছিল আমার কাছে? আমার কোয়েশ্চেনে কার্যকরী মূলধনের পরিমাণ দেওয়া ছিল হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, তারপর বলেছে আমাকে মেশিনের ব্যয় এবং ভগ্নাবশেষ মূল্যটা যোগ করে ওটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। মেশিনের ব্যয় বলতে হচ্ছে আমি নর্মালি বোঝাচ্ছি কি ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা ছিল, মানে হচ্ছে আমি ওই প্রকল্পে কত পরিমাণ ইনভেস্ট করেছিলাম, সেটা হচ্ছে 1,80,000 টাকা আমি ইনভেস্ট করেছিলাম না একদম সবার শুরুতে, ওই জিনিসটা আমি এখানে লিখলাম। তারপর ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্যটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। আবার অবচয় মূল্য লিখিও না কিন্তু, অনেকে অবচয় মূল্য আবার ভগ্নাবশেষ মূল্যের মধ্যে গুলায় ফেলে, তখন ওই জিনিসটা গিয়ে হচ্ছে ম্যাথটা আর পরে হয় না। অবচয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি কি বের করছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়েছি, ওটাকে প্রাক্কলিত বছর দিয়ে ভাগ করেছি। এখানে কি করছি, এখানে কার্যকরী মূলধন প্রথমে আমরা যোগ করে নিচ্ছি। ঠিক আছে, তারপরের পার্টে এসে মেশিনের ব্যয় এবং সাথে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য একসাথে সাম আপ করে ওটাকে হচ্ছে জাস্ট 2 দিয়ে যদি আমরা ভাগ করে এবং এটার সাথে যোগ করি তাহলে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার গড় বিনিয়োগ। ঠিক আছে, এখন গড় বিনিয়োগের মানটা আমি কোথায় বসাচ্ছি? গড় আয়ের ফর্মুলাতে। গড় আয়ের ফর্মুলাতে প্রথমে আমার যেটি লাগছে সেটি হচ্ছে আমার গড় নিট মুনাফা বা গড় নিট আয়, যেটা আমি একটু আগে বললাম যে তোমার কর পরবর্তী আয় যতগুলো আছে সবগুলো সাম আপ করে জাস্ট তুমি প্রাক্কলিত বছর দিয়ে ভাগ করলা, দেন ওটার থেকে যে মানটা পাইলা সেটাকে হচ্ছে গড় বিনিয়োগ, মানে যেটা আমি মাত্র বের করলাম যে কার্যকরী মূলধন, ভগ্নাবশেষ মূল্য, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা মেশিনের ব্যয়, ওগুলোকে সমন্বিত করে ডাটাগুলোকে হচ্ছে আমি যে মানটা পেয়েছি সেটা হচ্ছে আমার গড় বিনিয়োগ, এবং ওইটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার প্রকল্পের গড় আয়, এবং এটি হচ্ছে আমার কোয়েশ্চেনে চেয়েছে। তাহলে প্রকল্পের গড় আয় কত? এই যে গড় নিট আয় ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। গড় নিট আয় হচ্ছে 3120, তারপর গড় বিনিয়োগ হচ্ছে 1,30,000 টাকা। তাহলে আমার প্রকল্পের গড় আয়ের হার কত? 2.4%। এটিকে হচ্ছে তোমার দশমিকে রাখার আসলে কোনো দরকার নেই, যেহেতু আমার গড় আয়ের হার চেয়েছে, যেহেতু হার চেয়েছে সবসময় এটিকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করবা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ম্যাথটা। ওকে, সো এরপরের ম্যাথের কথা যদি আমি বলি, এরপরের ম্যাথটা দেখো, কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে গড় আয় নির্ণয়। ঠিক আছে, মিস্টেক ফ্যাশন 2,50,000 টাকা দিয়ে একটি নতুন মেশিন ক্রয়ের কথা বিবেচনা করছে। তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কত? 2,50,000 টাকা। ঠিক আছে, এটিকে হচ্ছে আমরা বলতে পারি যে নগদ বহিঃপ্রবাহ, কারণ হচ্ছে এই টাকাটা আমি ইনভেস্ট করেছি। ঠিক আছে, তারপর দেখো কোম্পানির মূলধন ব্যয়, মূলধন ব্যয় হচ্ছে 10% এবং তার আয়ের উপরে 40% ট্যাক্স, তাহলে করের হার, এটি হচ্ছে করের হার, যেটা হচ্ছে আমাকে পরবর্তীতে ওই ছকের মধ্যে অবচয় বের করবো না, অবচয় মূল্যটা হচ্ছে বাদ দেওয়ার পরে যে মানটা থাকবে সেখান থেকে আমি করের ট্যাক্সের হার, এই 40% ট্যাক্সের হারটা আমি বিয়োগ দিব এখান থেকে। ঠিক আছে, বিয়োগ দেওয়ার পরে এখানে আবার বলছে মেশিনের থেকে পরবর্তী 5 বছর, এই যে 5 বছর এটা হচ্ছে আমার প্রাক্কলিত বছরের মেয়াদ। ঠিক আছে, এটা হচ্ছে 5 বছর, তাহলে আমার নগদ প্রবাহ কত হবে? এখানে কর পূর্ববর্তী নগদ প্রবাহগুলো প্রত্যেক বছরের ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে এটার থেকে আমার কি জানতে চেয়েছে? প্রথম ক্ষেত্রে মেশিনটির থেকে গড় আয়ের হার বের করতে হবে। গড় আয়ের হার বের করার জন্য আমাদেরকে কি কি করতে হবে আমি ধাপগুলো যদি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই। প্রথমত হচ্ছে আমাদেরকে প্রথম ধাপে
প্রকল্পের অবচয় নির্ণয়। অবচয় নির্ণয়টা কিভাবে করব? অবচয় নির্ণয় হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা হচ্ছে মেশিনের ব্যয়, ওইটার থেকে হচ্ছে আমি কি বিয়োগ দিব? ওইটার থেকে আমি বিয়োগ দিব হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, যে ভগ্নাবশেষ মূল্যটা আমার এখানে দেওয়া থাকবে। দেন ওইটাকে আমি প্রাক্কলিত বছর বা প্রাক্কলিত বছরের মেয়াদ বা যে সময়কালটা আমার কাছে দেওয়া থাকবে ওটা দিয়ে জাস্ট ভাগ করে দিব, ঠিক আছে? ভাগ করলে হচ্ছে আমার প্রকল্পের অবচয়টা চলে আসবে। তারপর 2 নম্বরে গিয়ে হচ্ছে আমার ছকের মধ্যে প্রথমে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে ওই যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ। এটা থেকে বিয়োগ দিতে হবে হচ্ছে আমার এই যে অবচয় বের করলাম না, অবচয়টা বিয়োগ দিতে হবে। তারপর এর ফলে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার কর পূর্ববর্তী আয়, ঠিক আছে? তারপর এখান থেকে আমি বিয়োগ দিব হচ্ছে কর, ওই যে 40% যত আসে ওইটাকে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার কর পরবর্তী আয়। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি মানটা জাস্ট বের করব। তারপর কর পরবর্তী আমি বের করলাম না, কর পরবর্তী আয় বের করার পরের ধাপ মানে আমার 3 নাম্বার ধাপে গিয়ে হবে হচ্ছে 3 নাম্বার ধাপে গিয়ে আমার যেটা বের করতে হবে সেটি হচ্ছে গড় নিট মুনাফা, ঠিক আছে? গড় নিট মুনাফা বের করার যে ফর্মুলা সেটা আমি তোমাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। তারপর হচ্ছে গড় বিনিয়োগ বের করব। তারপর হচ্ছে গড় আয় বা গড় আয়ের হারটা বের করব। গড় আয়ের হার সমান কি? এই যে গড় নিট মুনাফা যেটা আছে এটিকে জাস্ট গড় বিনিয়োগ দিয়ে ভাগ করব। ঠিক আছে, কর নিট মুনাফাটা কেমনে বের করে তাও আমি তোমাদেরকে আরেকবার বলি। সেটা হচ্ছে তোমার যে কর পরবর্তী আয়গুলা বেরোবে সবগুলো আয় তুমি সাম আপ করবা একসাথে, তারপর হচ্ছে যে বছরটা দেওয়া আছে ওই বছরটা দিয়ে জাস্ট ভাগ করবা, ঠিক আছে? ভাগ করার ফলে তোমার গড় নিট মুনাফার মানটা বেরিয়ে যাবে। তারপর হচ্ছে গড় বিনিয়োগ কেমনে বের করে? গড় বিনিয়োগ বের করার ফর্মুলা হচ্ছে যে তোমার কার্যকরী মূলধন দেওয়া থাকবে, তারপর হচ্ছে তোমার প্রারম্ভিক যে ব্যয় বা মেশিনের যে ব্যয় বা 2,50,000 টাকা আমার এখানে এই ম্যাটার মধ্যে বলে দেওয়া আছে। ওইটার থেকে জাস্ট আমাকে ওটার সাথে কি যোগ করতে হবে? ভগ্নাবশেষ মূল্যটা যোগ করতে হবে, ওটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার ফলে যে মানটা আসবে সেটাকে হচ্ছে আমি এই কার্যকরী মূলধনের সাথে যোগ করলে আমার গড় বিনিয়োগটা বেরিয়ে আসবে। এবং এক্ষেত্রে আমার জাস্ট গড় মুনাফাটাকে গড় বিনিয়োগ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে যে মানটা আসবে সেটি হচ্ছে আমার এখানে গড় আয়ের হার, যেটা আমার প্রশ্নের মধ্যে জানতে চেয়েছি যে গড় আয়ের হার নির্ণয় করতে বলেছে। আশা করি এটি সবাই বুঝতে পারবা, ঠিক আছে? তারপর আমাকে বললো যে এক্ষেত্রে ক্রয়ের আলোকে মেশিন ক্রয়ের ক্ষেত্রে কোম্পানির সিদ্ধান্ত কি হওয়া উচিত? কোম্পানির সিদ্ধান্তটা বেসিক্যালি ডিপেন্ড করে কিসের উপর জানো? এই যে তোমার গড় আয়ের হারের উপর। কারণ দেখো আমি একটা প্রকল্পের মধ্যে ইনভেস্ট করলাম, এখন ওই প্রকল্প থেকে যদি আমি ভালো একটা অ্যামাউন্ট বা আমার আশানুরূপ একটা অ্যামাউন্ট যদি আমি এক্সপেক্ট না করি বা এরকম একটা অ্যামাউন্ট যদি আমি ব্যাক না পাই তাহলে আমার তো ইনভেস্টমেন্টটা করে কোনো লাভ নাই। তাইলে হচ্ছে আমি এই প্রকল্পের এতগুলো ডাটা যে আমি লিখলাম এই সবগুলো ডাটার বেসিসে আমি বের করলাম কি গড় আয়ের হার। তার মানে হচ্ছে আমি এক্সপেক্ট করছি যে এই পরিমাণ আয়টা হচ্ছে আমার যদি ফিউচারে কখনো আমি ইনভেস্ট করি তাহলে এই পরিমাণ আয়টা হচ্ছে আমি রিটার্ন পাবো। তখন ওটা দেখে আমি বুঝবো কি তাহলে আমি এই প্রকল্পে ইনভেস্ট করব কি ইনভেস্ট করব না, এই প্রকল্পে ইনভেস্ট করা কি আমার জন্য লাভজনক হবে নাকি ঝুঁকিপূর্ণ হবে, নাকি আমি লস খেতে যাচ্ছি। তো এই জিনিসটা জাস্ট আমরা এখান থেকে দেখে নিব, ঠিক আছে? একইভাবে হচ্ছে আমার ম্যাথটা করে দেওয়া আছে এখানে, দেখতে পারো। এই যে প্রথমে মেশিনের ক্ষেত্রে হচ্ছে আমার মেশিনের ব্যয় কত ছিল? 2,50,000 টাকা। ওইখান থেকে ভগ্নাবশেষ মূল্য, আচ্ছা ভগ্নাবশেষ মূল্য এই জিনিসটা এখানে শূন্য ধরেছে। কেন শূন্য ধরেছে? তুমি যদি এখন কোয়েশ্চানে যাও, বলো যে ভাইয়া কোয়েশ্চানে গেলাম, কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি যাও এখানে কি কোথাও ভগ্নাবশেষ মূল্যটা লেখা আছে? এখানে কোথাও কিন্তু ভগ্নাবশেষ মূল্যটা লেখা নাই।
দেখো চেক করে দেখো এখানের মধ্যে এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা দেওয়া আছে, তারপর হচ্ছে কোম্পানির মূলধন ব্যয় যেটা আছে সেটা দেওয়া আছে, তারপর তাদের আয়ের উপরে 40% করের হার যেটা আছে সেটি দেওয়া আছে, তারপর হচ্ছে প্রত্যেক কর পূর্ববর্তী নগদ প্রবাহ যতগুলো আছে সবগুলো দেওয়া আছে। এখন আমি যদি অবচয় বের করতে চাই, অবচয় যদি বের করতে চাই তাহলে আমার প্রথমে কি লাগবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা অলরেডি দেওয়া আছে সেটি আছেই অলরেডি, কিন্তু আমার ভগ্নাবশেষ মূল্যটা কি আছে এখানের মধ্যে কোথাও কিন্তু ভগ্নাবশেষ মূল্য দেখা নেই। যদি না থাকে তাহলে ভগ্নাবশেষ মূল্য আমাকে সবসময় শূন্য ধরে নিতে হবে, ঠিক আছে। মনে করো তোমার এখানে জাস্ট কি দেওয়া আছে, এই যে 2,50,000 টাকাটা দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্যটা দেওয়া নাই, তখন যেটা করতে হবে তুমি ওইটার থেকে জাস্ট 0 মাইনাস করবে, দেন হচ্ছে প্রাক্কলিত বছর কত, এই যে 5 বছর দেওয়া আছে এবং 5 বছর, এই যে 5 বছর, 5 বছর দিয়ে তুমি জাস্ট জিনিসটাকে ভাগ করবা, ভাগ করলে হচ্ছে আমার অবচয়ের যে মূল্য সেই অবচয়টা হচ্ছে চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর ঠিক আগের ম্যাথটা আমরা যেভাবে দেখেছি, ঘর করেছে, ঘরের এক জায়গায় হচ্ছে বিবরণ দিয়েছে, বিবরণের মধ্যে কি কি এসেছে, প্রথমে হচ্ছে কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ, কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ, দেন ওইখান থেকে আমার বিয়োগ করেছে কি অবচয়, যেটা আমি একটু আগে বের করলাম যে অবচয়টা জাস্ট এখান থেকে বাদ দিয়েছে, দেন হচ্ছে কর পূর্ব আয়, কর পূর্ব আয়টা হচ্ছে এই যে নগদ প্রবাহ থেকে আমার যে অবচয়, সেই অবচয়টা বিয়োগ দিলে যে মানটা থাকে সেটি হচ্ছে কর পূর্ব আয়, এবং কর পূর্ব আয়ের থেকে আমার করের যে হার 40% যে হার সেটি যদি বাদ দিই তাহলে আমার যে মানটা আসে সেটি হচ্ছে কর পরবর্তী মুনাফা বা কর পরবর্তী আয়। ঠিক আছে, এই জাস্ট 15,000 টাকা হচ্ছে আমার কর পূর্ব আয় ছিল, ওখান থেকে হচ্ছে আমি কর মানে 40,000 টাকা জাস্ট 40% যে কর বা ট্যাক্স রেট সেই ওইটার উপর হিসাব করে জিনিসটা জাস্ট বাদ দিয়েছি, বাদ দেওয়ার ফলে আমার 9,000 এসেছে প্রথম বছরে। একইভাবে দ্বিতীয় বছর 18,000, 21,000, 27,000, 36,000। এই মানগুলো যদি আমি একসাথে সাম আপ করি এবং সাম আপ করার ফলে আমি যদি প্রাক্কলিত যে বছর বা মেয়াদ 5 বছর ওইটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমার যে মানটা আসে সেটি হচ্ছে গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা কোথায় করেছে, এই যে গড় নিট মুনাফা 9,000। দেখো প্রত্যেকটাকে একসাথে যোগ করার পরে তোমার বছরের যে সংখ্যা বা প্রাক্কলিত মেয়াদ বছরের ওইটা দিয়ে জাস্ট ভাগ করেছে এবং যে মানটা এসেছে সেটি হচ্ছে 22,200 টাকা। এটি হচ্ছে আমার গড় নিট আয়, ঠিক আছে। এবং লাস্টলি গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ হচ্ছে কার্যকরী মূলধনের সাথে আমার মেশিনের ব্যয় মানে 2,50,000 টাকা যেটা ছিল আর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য যেটি শূন্য সেটি একসাথে যোগ করলো এবং 2 দিয়ে ভাগ করলো আর কার্যকরী মূলধনের সাথে যোগ করলো। কার্যকরী মূলধনের মানও যেহেতু আমার এখানে দেয়া নাই তাহলে ওটাকে হচ্ছে আমার শূন্য ধরে নিতে হবে, ঠিক আছে। এখন দেখেন স্যার, আপনার কাছে যদি মনে করেন সূত্রের মধ্যে বা ফর্মুলার মধ্যে ডাটা লাগছেই কিন্তু আপনার কাছে ওই ডাটাগুলো দেয়া নাই, তখন আপনি কি করবেন? তখন তো আপনাকে ম্যাথটা করে আসতে হবে। ম্যাথটা তো আপনি পরীক্ষার মধ্যে ফেলে আসতে পারবেন না। তখন যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে, যেমন ধরেন এই ভগ্নাবশেষ মূল্যটা প্রশ্নের মধ্যে দেয়া নাই, ওটাকে শূন্য ধরে নিলেন। কার্যকরী মূল্যটা প্রশ্নের মধ্যে দেয়া নাই, ওটাকে আপনি শূন্য ধরে নিলেন। এই শূন্য ধরে আমাকে ম্যাথগুলা করে আসতে হবে। এটাই নিয়ম, ঠিক আছে? এমন না যে আমি এখানে বানিয়ে কিছু বলছি। এটা এইভাবেই করে আসতে হবে। আর এটা একটু ট্রিকি বলছি এই সেন্সে যে এই মানগুলা বেসিক্যালি এখানে দেওয়া নাই। দেওয়া থাকলে ম্যাথটা আরেকটু ইজি লাগতো, যেটা আমার আগের ম্যাথে দেওয়া ছিল। এটাই জাস্ট একটু টাফ এখানের মধ্যে, বাকি সব কিছু সেম। আশা করি সবাই বুঝতে পেরেছি। তো এই গড় বিনিয়োগ পেয়ে গেলাম, গড় নিট আয় পেয়ে গেলাম। দেন এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে এই গড় আয়ের হারটাও চলে আসবে। তাহলে গড় আয়ের হার কত এখানে? 17.76%। আশা করি সবাই বুঝতে পেরেছি। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান।